সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনার সাথে আসিমি মাসুদ রানা। দর্শক, আবারও বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদেরকে সতর্ক করল মার্কিন সরকার। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধে পরিধি আরও বেড়ে যাচ্ছে কিনা, বা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরো বড় ধরনের কোনো সংঘাতে জড়িয়ে যাচ্ছে কিনা তারই সতর্ক স্বরূপ সারা বিশ্বের যেখানে মার্কিন নাগরিকরা আছে সেই সমস্ত মার্কিন নাগরিকদেরকে তারা সতর্ক করে দিয়েছে এবং তাদের স্থানীয় এম্বাসি কর্মকর্তাদের সাথে তাদের সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। দর্শক, এই সাথে সাথে টানা 12 দিনের মতো করে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে তারা হামলা করেছে এবং এই হামলায় ইরানের বেশ কিছু শহরের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। পাশাপাশি ইরানও পাল্টা জবাবস্বরূপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো আছে সেই সমস্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখছি, সেটি হচ্ছে ইতিমধ্যে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমরা তেল রপ্তানি না করতে পারি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তেল রপ্তানি বন্ধ করে দেব। এবং সেই সাথে সাথে আব্বাস আরাকচি আরেকটি কথা বলেছেন, তিনি বলেছেন যে মার্কিন নীতিতে এখন চোখে চোখ রেখে কথা বলা ছাড়া তাদের সাথে আর কোনো ভাষা নেই আমাদের। দর্শক, আজকের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা যে বিষয়টি প্রথমে বলতেছিলাম যে এবং মূল আলোচনা যাওয়ার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও আলোচনা শুনবেন। শোনার পর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। এখন আমরা মূল আলোচনায় যাই। দর্শক, কথা না বাড়াই, তো আমরা প্রথমে যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে যে ইতিমধ্যে মার্কিন সরকার তাদের সারা বিশ্বের যে নাগরিকরা আছে তাদেরকে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে সমস্ত মার্কিন নাগরিকরা অবস্থান করছেন তাদেরকে সেখান থেকে সরে যাবার পরামর্শ দিচ্ছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত মার্কিন নাগরিকরা অবস্থান করছেন, যারা পর্যটক হিসেবে আছে অথবা যে কোনো জায়গায় তারা কর্মে আছেন, সমস্ত নাগরিকদেরকে তারা নির্দেশনা দিয়েছে যে স্থানীয় এম্বাসি বা ওই দেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির সাথে প্রতিনিয়ত তাদের যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন। কেননা আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যে কোনো দেশের জন্য ঝুঁকি, যে কোনো দেশে তারা টার্গেট হতে পারে। বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র, ইভেন মধ্যপ্রাচ্য সহকারে অন্যান্য দেশের সাথে যেভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, পাশাপাশি যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যে পরাশক্তি শত্রুগুলো আছে সেই সমস্ত শত্রুরা বিভিন্নভাবে তারা ওত পেতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটা মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট। তারা বলতেছে যে তাদের যে কোনো নাগরিকের উপরে হামলা করে এটা তারা প্রতিশোধ নিতে পারে সারা বিশ্বের যেখানেই মার্কিন নাগরিক থাকবে। যার কারণে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে, মার্কিন নাগরিকরা বিশ্বের যে কোনো দেশে অবস্থান করুক তাদেরকে তাদের সেই সমস্ত দেশের স্থানীয় যে সমস্ত অ্যাম্বাসিডর আছে বা এম্বাসির কর্মকর্তারা আছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করতে বলেছে এবং তারা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক তাদেরকে চলতে বলা হয়েছে। যদি তারা সাথে সাথে বলে দেয় যে সেই জায়গাটা তাদেরকে ত্যাগ করতে হবে, সাথে সাথে সেই জায়গাগুলো তাদেরকে ত্যাগ করারও নির্দেশ দিয়েছে। ইভেন যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন নাগরিকরা অবস্থান করছে তাদেরকে তো মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশনা আগেও দিয়েছে এবং আজকেও মার্কিন সরকারের পক্ষ থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আগামী দিনে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বড় ধরনের যুদ্ধের দিকে তারা যে ধাবিত হচ্ছে বা বড় ধরনের একটা সংঘাতে জড়ানোর জন্য পরিকল্পনা সাজাচ্ছে, এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। দর্শক দেখেন, মধ্যপ্রাচ্যে প্রতিনিয়তই কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে টানা 12 দিনের মতো করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন শহরে তারা কিন্তু আক্রমণ করছে। বিশেষ করে ইরানের যে বুশেহরের যে একটি প্রদেশ আছে সেখানে ব্যাপকভাবে তারা মার্কিন সামরিক বাহিনীগুলো তারা তাদের স্থাপনাগুলোর উপর ব্যাপকভাবে ধ্বংস চালাচ্ছে এবং পাশাপাশি বুশেহরের যে উপগভর্নর আছে ফার্স্ট নিউজকে বলেছে যে তারা ব্যাপকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাগুলোর উপর আক্রমণ করেছে, যার কারণে এখানে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এটা ইরানের একজন উপগভর্নর তিনি কিন্তু স্বীকার করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবার ইরানের বিভিন্ন স্থাপনাগুলোর উপর আক্রমণ করে তারা বড় ধরনের একটা সংঘাতে জড়ানোর একটা সংকেত দিচ্ছে। যেহেতু এখানে কোনো আপোষ হচ্ছে না, আপোষ না হওয়ার কারণে বারবার তারা আলোচনার টেবিলে বসার কথা বলেও তারা কিন্তু দুই পক্ষই কিন্তু আলোচনার টেবিলে বসতেছে না। ইতিমধ্যে কিন্তু মধ্যস্থতাকারী দেশগুলো তারা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, দুই দেশেরই সামরিক কর্মকর্তাদের সাথে তারা যোগাযোগ করতেছে যে একটা আলোচনা টেবিলের মধ্যে বসিয়ে তারা সমাধানের পথ খোঁজার জন্য তারা কিন্তু একটা পথ বাতলে দেওয়ার চেষ্টা করতেছে। তারপরেও কিন্তু উভয় দেশই তারা যার যার জায়গা থেকে তারা শক্ত অবস্থানে আছে। ইভেন ইরান কিন্তু এদিক দিয়েও কম যাচ্ছে না। ইরান কোনোভাবেই এখন বলতেছে যে কোনোভাবে তারা আলোচনার টেবিলে বাজাবে না, কারণ যুদ্ধের অবস্থান তাদের নিজস্ব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা আলোচনার টেবিলে যাবে না, এরকম ঘোষণা দেওয়া হচ্ছে। দেখেন, এই যে
বুশেহরও যে হামলার পরে এখন পাশাপাশি যে সমস্ত যে জায়গাগুলো আছে খুজেস্তান প্রদেশের আন্দিমেস্কো শহরে উপকণ্ঠে, সেখানে যে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সে দেশের যে সমস্ত জ্বালানি কাঠামোগুলো আছে সেগুলো ধ্বংস করে দিচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের পুরো টার্গেট হচ্ছে ইরানের জ্বালানি কাঠামো, তারপরে আপনার খাদ্য গুদাম এবং বিভিন্ন সেতু, রাস্তাঘাট, কালভার্ট এবং বড় বড় যে সমস্ত সে আপনার স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু ধ্বংস করার মধ্য দিয়ে, অর্থাৎ তাদের মূল টার্গেটই হচ্ছে ইরানকে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ধ্বংস করা। কারণ ইরানকে যত চাপ প্রয়োগ করছে, ইরানও কিন্তু তার পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু তারপরে তারা কিন্তু আলোচনা টেবিলে যাচ্ছে না। এই কারণে যুক্তরাষ্ট্র এখন মূল টার্গেট নিচ্ছে যে কোনোভাবেই ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হবে। আর এর কারণে অর্থনৈতিক যে সমস্ত বিষয়গুলো আছে, স্থাপনাগুলো আছে, যেমন বিদ্যুৎ খাত একটা অর্থনৈতিক ব্যাপকভাবে এখানে কিন্তু ব্যাকআপ দিতে হয়। এই বিদ্যুৎ খাতকে তারা ধ্বংস করতেছে, পরপর কিন্তু অনেকগুলো বিদ্যুৎ খাতের উপর তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং খাদ্য গুদামগুলো দিয়ে, খাদ্য গুদামে যখন সংকট পড়বে, মানে খাদ্য গুদামগুলো ধ্বংস করে দেওয়ার মধ্যে দিয়ে সে দেশের মানুষের খাদ্য সংকটে ফেলাবে। যখন মানুষগুলো খাদ্য না পাবে তখন সরকার বিরোধী তারা বিদ্রোহ শুরু করে দিবে। এই সুযোগটা যুক্তরাষ্ট্র খোঁজার চেষ্টা করতেছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার জন্য যে সমস্ত সেতুগুলো আছে, বড় বড় সেতু বন্ধনগুলো আছে এক শহর থেকে আরেক শহরে এবং এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে যে তাদের যে সেতুগুলো আছে সেই সমস্ত সেতুগুলো তারা ধ্বংস করে দেওয়ার জন্য ব্যাপকভাবে সেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা তারা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে। এবং এটার পাল্টা জবাব স্বরূপ কিন্তু ইরান কিন্তু বসেনি। দেখেন আজকে মধ্যপ্রাচ্য জুড়ে, সারা মধ্যপ্রাচ্য জুড়ে টানা 12 বারের মতো যখন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন শহরের উপর আক্রমণ করে, সে আক্রমণের জবাবস্বরূপ ইরান মধ্যপ্রাচ্যের এই জর্ডান এবং বাহরাইন, কুয়েতে ব্যাপকভাবে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং সেখানকার যে মার্কিন সামরিকগুলো ঘাঁটিগুলো আছে সেখানে সেই ঘাঁটিগুলো ইতিমধ্যে তারা একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারাও কিন্তু স্বীকার করছে যে এই লাস্ট কয়েকদিনের ভিতরে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন এবং শতাধিকের অধিক সেনা কিন্তু আহত হয়েছে। এবং পাশাপাশি সেখানে বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বংস করেছে। যুদ্ধ বিমানগুলোর যে পার্কিং সিস্টেম আছে, র্যাম্পিং আছে, সেগুলো ধ্বংস করে দিয়েছে। এবং বড় বড় যে ক্ষেপণাস্ত্রের গুদামগার আছিল সেগুলো ধ্বংস করছে। এই যে অবস্থানটা আজকে যুক্তরাষ্ট্র যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটনে এবং পেন্টাগনের মধ্যে তাদের মধ্যে ব্যাপক কিন্তু মতপার্থক্য সৃষ্টি হয়েছে। কারণ প্রতিরক্ষা খাতে তাদের এত বরাদ্দ বাড়াচ্ছে, যেটা ইতিমধ্যে ওয়াশিংটনে তাদের মধ্যে ব্যাপকভাবে কিন্তু দর কষাকষি শুরু হয়ে গেছে। কারণ পেন্টাগনের সম্প্রতি একটি গবেষণা বের হয়ে আসছে যে গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা খাতে, অর্থাৎ ইরান যুদ্ধে তাদের ব্যয় হয়েছে $3,750 কোটি, যেটা চিন্তার বাইরে। এখান থেকে আউটপুট কোনো কিছুই পায়নি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যেটার জন্য বিরোধী দলগুলোর এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ। তিনি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন এবং মার্কিন সরকারের প্রধান ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে গেছে। আগামী দিনে যে তাদের মধ্যবর্তী নির্বাচনে যে ট্রাম্প ব্যাপকভাবে তার যে অধঃপতন শুরু হয়েছে, সেটা কিন্তু নির্বাচনের ফলাফলে বোঝা যাবে। দর্শক, সেই সাথে সাথে আরেকটি যে বিষয়টি আপনাদের সাথে বলতেছিলাম যে এই যুক্তরাষ্ট্রের আক্রমণের ফলে বা আক্রমণের জবাবস্বরূপ ইরানের কাছ থেকে বা ইরান থেকে স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যে যুক্তরাষ্ট্র যদি প্রতিনিয়ত ইরানের উপর এইভাবে আক্রমণ করে তাহলে তাদের চোখে চোখ রেখে কথা ছাড়া আর কোনো পথ আমাদের জন্য খোলা নেই। তারা আমাদের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যেভাবে ইরানের বিভিন্ন স্থাপনার উপর আক্রমণ করছে, আমরাও যুক্তরাষ্ট্রের শেষ না দেখা পর্যন্ত আমরাও কোনো আলোচনায় যাব না। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে এনি হাও তাদেরকে যেতে হবে। এটা হচ্ছে এখন ইরানের সবচাইতে বড় ধরনের প্রোগ্রাম বা বড় ধরনের পদক্ষেপ। তারা চাচ্ছে যে ইরানের হরমুজ প্রণালীতে তাদেরকে মুক্ত করতেই হবে, পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি আছে সেই সমস্ত ঘাঁটিগুলো ছেড়ে দিতে হবে তাদেরকে। এই অঞ্চলের নিরাপত্তার জন্য ইরান এখন বদ্ধপরিকর। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই অঞ্চল অবস্থানকালীন এই অঞ্চলে কখনো শান্তি ফিরে আসবে না, এটা ইরান ভালো করে বুঝে ফেলেছে। এই বিষয়টি ইরানের পার্শ্ববর্তী দেশগুলো এখন পর্যন্ত তারা বুঝতে পারতেছে না, যে তারা মনে করতেছে যে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে এখানে গাড়ি দিলে তারা তাদের দেশকে সেফ দেবে, নিরাপত্তা দেবে, সিকিউরিটি দেবে, যার কারণে লক্ষ লক্ষ মার্কিন ডলার তাদেরকে প্রতি বছর ড্যামারেজ দিচ্ছে। এই জিনিসটা কিন্তু সেই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে অভ্যন্তরীণ যে প্রশাসন আছে তারাও কিন্তু এই বিষয়টিকে ভালো দৃষ্টিতে দেখছে না, যার কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি আছে এই ঘাঁটিগুলো সম্পর্কে সমস্ত আপডেট দিচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন। তারা IRGC কে এই তথ্যগুলো দিয়ে যাচ্ছে।
যার কারণে আইআরজিসি খুব সূক্ষ্মভাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের কিন্তু হামলাগুলো চালানো সম্ভব হচ্ছে। এটা কিন্তু খুব বড় ধরনের একটা কিন্তু মানে আগামী দিনে যুক্তরাষ্ট্রের জন্য একটা অশনি সংকেত, যেটা স্থানীয় যদি সেখানকার বাসিন্দারা তথা স্থানীয় প্রশাসন যদি আইআরজিসি কে নক করে বা আইআরজিসি কে তথ্য উপাত্তগুলো প্রকাশ করে দেয় যেখানে মার্কিন সামরিক বাহিনীর এই স্থাপনাগুলো আছে, সেটাকে লক্ষ্য করে এখন আইআরজিসি কিন্তু খুব সূক্ষ্মভাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে লক্ষ্য করে কিন্তু হামলা করতেছে। ইভেন আরেক কিছু রিপোর্টে চলে আসছে যে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলাকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র সেটাকে প্রোটেক্ট করতে পারতেছে না। যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। যার কারণে ইরানের পক্ষ থেকে আইআরজিসির পক্ষ থেকে যে সমস্ত ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে, সেই ক্ষেপণাস্ত্র হামলাগুলো প্রতিরোধ করতে পারতেছে না। যার কারণে এই কয়েকদিন লাস্টে 10-12 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। সেখানে বেশ কিছু সেনা নিহত হয়েছেন, আহত হয়েছে এবং বড় বড় যুদ্ধ বিমানগুলো বিধ্বংস হয়েছে। সাথে সাথে তাদের যে সমস্ত রাডার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু এখানেই শেষ না, আরেকটি বিষয় যেটি আমরা ভিডিওতে শুরুতে বলতেছিলাম যে ইরানের স্পিকার, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে মধ্যপ্রাচ্য যদি দেশ হিসাবে ইরান যদি কোনো দেশের তেল রপ্তানি না করতে পারে তাহলে সারা মধ্যপ্রাচ্যে কোনো দেশই তেল রপ্তানি করতে পারবে না। হরমুজ প্রণালী যতক্ষণ না পর্যন্ত ইরান না চাইবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী খোলা থাকবে না, খুলবে না তারা। অপরদিকে লোহিত সাগরের যে বাবাল মানদেব এই প্রণালী আছে সেটাও কিন্তু ইতিমধ্যে হুতি গোষ্ঠী সেটা বন্ধ করে দিয়েছে, সেখানেও কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে। ইতিমধ্যে সৌদি আরবের 2টি ট্যাঙ্কার জাহাজ কিন্তু সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা নিয়ে সৌদি আরবের সাথে হুতি গোষ্ঠীর ব্যাপক কিন্তু সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি যে আজকে বাগের গালিবাফ তিনি যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি ইরান তেল রপ্তানি না করতে পারে, কারণ ইরানের তেল রপ্তানি পর আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞার ফলে সেখানকার যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো জাহাজ বের হতে পারতেছে না, ঢুকতে পারতেছে না, যার কারণে ইরানের তেল রপ্তানি এখন টোটালি বন্ধ আছে। তো ইরানের তেল রপ্তানি যদি বন্ধ থাকে তাহলে আগামী দিনে মধ্যপ্রাচ্যের কোনো দেশই তেল রপ্তানি করতে পারবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে মোহাম্মদ বাগের গালিবাফ। এই ঘোষণার সাথে সাথে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়া শুরু করে দিয়েছে, যেটা নিয়ন্ত্রণ করা এখন খুব কঠিন। এবং এর সম্মুখীন মার্কিন যুক্তরাষ্ট্র খোদ নিজেরাই পড়ে যাচ্ছে, কারণ তাদের যে বিগত দিনের যে তেল রিজার্ভ ছিল গত 20 দিনে তাদের সেই রিজার্ভ 20 কোটি ব্যারেলের নিচে নেমে আসছে, অর্থাৎ 51 কোটি ব্যারেল তাদের মজুদ ছিল, সেখানে 31 কোটি ব্যারেলে এখন আসছে। তাহলে বুঝতেই পারতেছেন যে যুক্তরাষ্ট্র এখানে কতটা ঝামেলা করে গেছে। এখন যুক্তরাষ্ট্র এমন একটা অবস্থানে আছে যে মধ্যপ্রাচ্য থেকে সে যেতেও পারতেছে না, ইরানকে কোনোভাবে দামাইতে পারতেছে না। এবং এই যে স্পিকার বাগের গালিব যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের ফলে বা এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ কিন্তু এখন বেকায়দা পড়ে যাবে, কারণ তেলের উপরে এই সমস্ত রাষ্ট্রগুলো নির্ভরশীল। তারা যখন মধ্যপ্রাচ্য থেকে তারা তেল যখন বিশ্বের কাছে পৌঁছাতে পারবে না তখন কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে কিন্তু ধসে যাবে এবং বিশ্ব যে জ্বালানি সংকটের মধ্যে পড়বে, বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে, আবারও কিন্তু সেটা সংকেত দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলোকে আগামী দিনে যদি সমাধানে নিয়ে আসতে পারে আন্তর্জাতিক যে সমস্ত যারা মধ্যস্থতাকারী দেশ আছে, বিশেষ করে যারা পররাষ্ট্র পরাশক্তি রাষ্ট্রগুলো আছে, সেই সমস্ত রাষ্ট্রগুলো যদি এখানে সমাধানের পথে যদি না আসে বা পথটাকে না বের করতে পারে তাহলে অবশ্যই আগামী দিনের জন্য সেটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। দর্শক, আপনারা এই মুহূর্তে কি মনে করছেন যে এই যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, এই বিষয়গুলো মানে সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যতটা হার্ড লাইন আছে এর সাথে যদি বড় ধরনের হার্ড লাইনে যায় তাহলে কি ইরান কি সেই হার্ড লাইনে তারা কি ভেটো দেবে, নাকি আরো বড় ধরনের তারা পদক্ষেপ গ্রহণ করবে? এবং এই পদক্ষেপ যদি দুই দেশে যদি বড় ধরনের সংঘাতের দিকে জড়িয়ে যায় তাহলে আগামী বিশ্বে বাংলাদেশ সহকারে আমাদের ছোট ছোট রাষ্ট্র যেগুলো আছে এগুলোর অবস্থা কোথায় যাবে, যেখানে বিশ্ব অর্থনৈতিক এবং জ্বালানি সংকটে পড়ে যাবে, তখন এই সমস্ত ছোট ছোট দেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে? দর্শক, আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওর এতক্ষণে আপনাদের মানে থাকার জন্য অবশ্যই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি এতক্ষণ আলোচনা শোনার পর আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গার অবস্থা থেকে অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।